আসসালামু আলাইকুম। আমি সামিয়া। আজকে গল্প পড়ে শোনাবো গোলক ধাঁধা। আমার নাম রোকাইয়া। আমার তখন বয়স 9 কি 10 হবে। তখন প্রথম পুরুষের স্পর্শ পেলাম। খারাপ জঘন্য সেই স্পর্শ। আমি সিঁড়ি ভেঙে নিচতলায় নামছিলাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক তখন 4 তলায় অপু স্যার দাঁড়িয়েছিলেন। খুব সম্ভবত তিনি কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিলেন। আমাকে দেখে লম্বা চওড়া হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, মামুনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? বাবা আমাকে এভাবেই কথা বলতে শিখিয়েছেন বড়দের সাথে। অপু স্যার আমার দিকে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে বললেন, স্কুলে যাচ্ছ? মাথায় হাত রাখা খারাপ না, তিনি রাখতেই পারেন, কিন্তু সমস্যাটা অন্য কোথাও হলো। উনি আশেপাশে তাকাতাকি করে মাথা থেকে হাত সরাসরি আমার বুকে নামিয়ে আনলেন। তারপর আমি শব্দ দিয়ে এই বিভীষিকাময় ঘটনার মূল অংশ ব্যাখ্যা করতে পারবো না। তার সেই শকুনি দৃষ্টিতে তাকানো আমাকে নিস্তেজ করে দিচ্ছিল। আমি ভেবে পাচ্ছিলাম না এমন কেন করছেন উনি। ওনার সেই স্পর্শ পেয়ে আমি দূরে সরে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। ঘটনার আকস্মিকতায় আমি যন্ত্র হয়ে গিয়েছিলাম হয়তো। আমার এই বয়সে জ্ঞান ছিল না যে কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ স্পর্শ। শুধু এটুকু বুঝেছিলাম এই স্পর্শ আদরের না। আমার বাবা মামা চাচাও পুরুষ, তারাও আমাকে আদর করেন, কিন্তু তাদের কারোরই আদর এমন না। তারা তো এভাবে তাকান না। সেই ঘটনার পরে আমার মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করলো। আমার ছোট্ট মন আর মস্তিষ্কে তখন এই বিষয়ের কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। তখন থেকে সিঁড়ি বেয়ে উঠতে আমার ভয় লাগতে শুরু হলো। প্রায় সময় 4 তলায় আসলে আমার দম বন্ধ হয়ে আসতো। মনে হতো এই বুঝি উনি দরজা খুলে বের হয়ে আসবেন, আর আমাকে। তিনি একই কাজ আবার করলেন আমার ছোট্ট ভাইয়ের আকিকার অনুষ্ঠানে। বাসায় সবাই ব্যস্ত অনুষ্ঠান নিয়ে। তখন স্যারের বাসায় আমাকে পাঠালেন স্যারকে ডাকতে। আমাকে এক প্রকার জোর করে পাঠানো হলো। ওনার স্ত্রী আর ছেলে বাসায় ছিলেন না। উনি সেবার শুধু বুকে হাত না, আরও কিছু স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছিলেন। বাধ্য হয়ে আমি স্যারের হাতে কামড় দিয়ে সেবার পালিয়েছিলাম। তারপর থেকে উনি আমাকে হায়নার মতো খুঁজে ফিরতে লাগলেন। বাসায় কাউকে বলতে পারতাম না। দ্বিতীয়বারের মতো আমার ভয় আরও বেড়ে গেল। মনে হয় অপু স্যার বের হয়ে এসে আমাকে আবার। পড়াশোনায় মন বসতো না। বারবার চোখের সামনে ওই দৃশ্যগুলো ভেসে উঠত। হোম টিউটরের কাছে পড়তে বসে তখন ওনার জায়গায় অপু স্যারকে দেখতাম। আমার তখন কথা বলা বন্ধ হয়ে যেত। আমার এ অবস্থায় তিনি যত আদর করে বোঝাতে আসতেন, আমি তত দূরে সরে আসতাম। উনি আমার সাথে সমস্যা নিয়ে কথা বলতে চাইতেন যে কেন আমার এই অবস্থা। এই বিষয় নিয়ে আমি যেন খোলাখুলিভাবে বলি, কিন্তু আমি সাহস পেতাম না। আমার অন্তর্মুখী স্বভাবের কারণেই হয়তোবা। প্রায় রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙত। প্রায় প্রতিটি স্বপ্নে কোনো বড় মাকড়সা আমার বুকের উপর উঠে বসত, বা স্যারের বিশাল ধারালো হাত আমার দিকে আসছে এমন কিছু। ধীরে ধীরে আমার মানসিক অবস্থা খারাপ হতে লাগলো। আমি আরও বেশি অন্তর্মুখী স্বভাবের হয়ে গেলাম। তার উপর স্যারকে বাসার সবাই অসম্ভব ভালো জানতেন। বাবার ইউনিভার্সিটির ব্যাচমেট ছিলেন, আম্মুর চাচাতো বোনের বর ছিলেন, স্বনামধন্য কলেজের জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক ছিলেন। এমন একজন মানুষের চরিত্র নিয়ে 9-10 বছরের মেয়ের অভিযোগ কেউ কি কানে তুলবে? আর এ বিষয় নিয়ে ছড়াছড়ি হলেও তো দোষ আমার ঘাড়েই আসবে। আমার এক খালাতো বোনের বর তাকে খুব মারত, আর এই জন্য নাকি আমার বোনেরই দোষ বা ভুল ছিল। তার বরের দোষ কখনো আমার পরিবারের লোকজন দেয়নি। আমার গ্রামের বাড়ির এক মেয়ে
মুখে অ্যাসিড ছুঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সবাই তাকে দোষ দিয়েছিল, কেন সে ওই ছেলেদের সাথে সাহস দেখাতে গিয়েছিল। এই ঘটনার পরে আমি আরও বেশি চুপসে যাই। সেই ঘটনা অনেক কষ্টে আমি চেপে রেখেছিলাম। সেই সময়ে মানসিক যন্ত্রণা আমার মধ্যেই রেখেছিলাম। তারপর সময়ের সাথে সাথে অতীতের সময়গুলো ঘোলা হতে লাগলো, কিন্তু ভয় কখনো যায়নি, ভেতরে কোথাও লুকিয়েছিল। ইন্টারে মহিলা কলেজে ভর্তি হলাম। স্যার সেই কলেজের শিক্ষক ছিলেন। আমি কলেজ টাইমে ক্লাস আর না হয় লাইব্রেরিতে বসে কাটাতাম। তিনি বাবাকে অনেকবার বলেছিলেন আমাকে যেন তার কাছে প্রাইভেটে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু আমি কখনো ওই বিষয়ে রাজিই হইনি। আমার মিথ্যা বলার অভ্যাস ছিল না। তারপরও তার কাছে না পড়ার জন্য বানিয়ে বলেছিলাম যে তার পড়ানো আমি বুঝি না। বাবা আফসোস করে বলেছিল সেদিন, এত ভালো স্যার, এত সুনাম, আর তুমি নাকি পড়া বোঝো না। এটা কিছু হলো? স্যার কতবার বলেছেন তোমাকে পাঠিয়ে দিতে, কিন্তু তুমি শুরু করেছো পড়তে না যাওয়ার বাহানা। তোমার জন্য তার রয়টার্স কপিগুলো অবধি পাঠিয়ে দেন, আর তুমি কি না। আমি বাবাকে কিভাবে বুঝাই উনি আসলে কি? ক্লাসের সবার সাথে এমন ব্যবহার করেন যেন ছাত্রীদের মেয়ের চোখে দেখেন। আমাকে তার নিজের মেয়ের চোখে দেখেন, কিন্তু আমি তো বুঝি তার ওই শিয়ালের মতো ধূর্ত চোখের ভাষা। আমি বুঝি উনার মামুনি বলে ডাকা, কাছে বসতে বলার উদ্দেশ্যটা আসলে কি। মাকে আমি বলার সাহস পাইনি, হয়তোবা কখনো হবেও না। আমার পুরুষদের প্রতি ভয় কাজ করতে শুরু করেছিল আগে থেকেই। এটা চরম রূপ নেয় যখন আমি প্রেমে ব্যর্থ হই। ইউনিভার্সিটিতে পা দেবার পরে আমি সম্পর্কে জড়াই। আমাদের ক্লাসে তুহিন নামে একটা ছেলে ছিল, যাকে প্রচণ্ড ভালো লেগেছিল আমার, বিশেষ করে তার কথায় কথায় সাহিত্য ঝাড়ার বিষয়টা। খুবই আন্তরিক স্বভাবের এই ছেলে আমাকে বাধ্য করেছিল অল্প পরিচিত কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করতে। সেই ক্লাসের ফাঁকে একটা চিরকুট লিখে তার মনের কথা জানিয়েছিল। চিরকুটে লেখা ছিল প্রতীক পথ হারিয়ে ফেলেছে। আমি প্রথমে বুঝিনি, তাই চিরকুটের প্রতি উত্তরে কিছুই বলতে পারিনি। পরে অবশ্য সেই আমাকে বুঝিয়ে বলেছিল তুহিনের নাক ছিল ধনুকের মতো বাঁকা। শ্যামবর্ণ ছেলেটা আমাদের ক্যাম্পাসে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। আমার পুরুষ সম্পর্কিত পুরাতন ধারণাগুলো বদলে দিতে লাগলো সে তার জাদুকরী শব্দের মায়ায় আমাকে জড়াতে লাগলো। আমার কথা বলার অভ্যাস বাসার বাহিরে একেবারেই কম ছিল। যদি ঘটনাটা কাউকে বলে দেই প্রসঙ্গক্রমে, কিন্তু তুহিনের বেলায় উল্টোটা হলো। আমার কথা বলার অভ্যাস হয়ে গেল। মাঝে মধ্যে মনে হতো বাচাল স্বভাবটা মনে হয় ছোঁয়াচে, এই জন্যই হয়তোবা আমি সেই রোগে আক্রান্ত হয়ে গেছি। আশেপাশে আমার চেয়েও ভালো মেয়ে ছিল, তারপরেও তার আনাগোনা আমার আশেপাশেই। এই ব্যাপারটা আমার কাছে দারুণ লাগতো। তুহিনের সাথে আমার সম্পর্ক গভীরে যেতে লাগলো। মাঝে মধ্যে তার চিরকুটগুলো আমাকে অন্য ভুবনে নিয়ে যেত। শব্দের বুনন কৌশল বুঝে তার ঝুলিতেই লুটোপুটি খাচ্ছে প্রতিনিয়ত। ধনুকের মতো বাঁকা নাকে তার রাগ ছিল ভরপুর, তবে তার রাগ ছিল অন্যরকম, ঠিক বোঝাতে পারবো না। আমার তো আর শব্দের ভাণ্ডার নেই তার মতো। তার রাগ একবারই আমাকে দেখিয়েছিল, আর সেটাই ছিল শেষ। আমাদের লুকোচুরি প্রেম চলতে লাগলো সরল গতিতে। আমার স্পর্শজনিত যে সমস্যা আছে সেটা ওকে বলার সাহস পাচ্ছিলাম না। মনে করুন আমরা পাশাপাশি হেঁটে যাচ্ছি, এক বা দুজন ছেলেও যদি পাশ দিয়ে যায়, সে আমাকে আড়াল করে দাঁড়াবে। তার কথা, তোমাকে অন্য কেউ কেন স্পর্শ করবে? সেও যে আমাকে স্পর্শ করেছে এমন না। মাঝে মধ্যে সে হাত ধরতে চায়, কিন্তু আমি শর্তপণে কাটিয়ে যেতাম। আমার কারণ তার জানা ছিল না, কিন্তু সে হয়তো ভাবতো আমার আরেকটু সময় প্রয়োজন।
আমার প্রায় ইচ্ছা হতো তাকে ছুঁয়ে দেখতে, ইচ্ছা হতো তার ধনুকের মতো বাঁকা নাকের বাঁকা অংশটুকু ছুঁয়ে দিতে। তুহিন যখন আমার জন্য ঘন গাছপালার মাঝে দাঁড়িয়ে অপেক্ষা করত, তখন আমি পেছন থেকে গিয়ে তাকে চমকে দিতাম। প্রায় প্রত্যেক দিনই নিজের কাছে প্রতিজ্ঞা করতাম আজকে তাকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরব, কিন্তু কাছে গেলে আর সাহস পেতাম না। মনে হতো তাকে স্পর্শ করার যে অনুভূতি সেটা যদি অপু স্যারের মতন হয়, তখন তখন আমি কিভাবে বিষয়টা মেনে নেব? তুহিনের চিরকুট ছাড়া কিভাবে আমার রাতের ঘুম ঠিক হবে? এদিকে ক্যাম্পাসে তুহিন বেশ সেলিব্রিটি ধরনের হয়ে গেল। প্রায় প্রত্যেক দিনই তার ডেস্কে মেয়েদের চিঠি পাওয়া যায়। তুহিন নিজ দায়িত্বে আমাকে পড়ে শোনায়। বিষয়টা আমার ভালো লাগতো না। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করতাম যে আমার সাথে ওর ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করতে ভালো লাগে, তাই সে করে। এখানে তার অন্য কোনো উদ্দেশ্য নেই। কিন্তু পরক্ষণেই মনে হতো ও ওইসব মেয়েদের মতো আমাকে নিজের অনুভূতি প্রকাশ করার কথা বলতে চাচ্ছে। এইসব মেয়েরা চিঠিতে তাকে আলিঙ্গন, চুমু খাওয়ার কথা প্রকাশ করে। আমারও তখন মনে হয় তুহিন হয়তোবা আমার কাছে এমন কিছুই আশা করে। আমি তখন দোটানায় পড়ে যেতাম। প্রায়ই প্রতিদিনই আমার গল্পটা বলার প্রস্তুতি নিয়ে ক্যাম্পাসে যেতাম, কিন্তু তুহিন আর ক্লাসমেটদের সাথে দেখা হওয়ার পরে বলা হয়ে উঠত না। মনে হতো আমার বিষয়টা জানার পরে ওরা অনেকেই আমাকে দোষারোপ করবে, ওরা আমাকে ঘৃণার চোখে বা করুণার চোখে দেখতে শুরু করবে। এরই মধ্যে বিবৃতিকর আরেকটা ঘটনা ঘটল। প্রথম ঘটনা, অপু স্যার কোনোভাবে আমার আর তুহিনের বিষয়ে জানতে পেরেছেন। তিনি আমাকে লম্বা চওড়া কয়েকটা মেসেজ পাঠালেন। মেসেজে লেখা ছিল, মামুনি, ক্যাম্পাসে আজকাল রোমান্টিক ক্লাস চলছে তোমার, তাই না? কোথায় কোথায় ওই ছেলের সাথে যাওয়া হয় সবই কিন্তু জানি মামুনি। সে যে তোমায় ছেড়ে দেয় না সেটাও বুঝি। তাছাড়া কি আর প্রেম হয়? শুধু আমি চাইলেই দোষ। আমি একটু আদর করতে চাইছিলাম বলেই কামড় বসিয়ে পালালে। আর এখন যে ওই ছেলে কতভাবে তোমাকে আদর করে, তাকেও কি কামড় বসিয়ে দাও নাকি মামুনি? এবার বাড়িতে আসলে তোমার সাথে দেখা করব, তা না হলে। একটা আননোন নাম্বার থেকে মেসেজ করেছিলেন এবং এই একই মেসেজ উনি 2-3 দিন পর পর আমাকে পাঠাতে শুরু করলেন। উনি কিভাবে আর কার মাধ্যমে খবর পেয়েছিলেন তখন আমার জানা ছিল না। সেই মেসেজগুলো পড়ার পর থেকে আবার সেই দুঃস্বপ্নগুলো দেখতে শুরু করলাম। এবারে দুঃস্বপ্ন আগের তুলনায় ভয়াবহ রকমের ভীতিকর ছিল। স্বপ্নটা কিছুটা এরকম, ছোট্ট একটা মাকড়সা আমার বুকের উপরে বসে আছে, তারপর দ্রুত বড় হচ্ছে, এত বড় যে আমি তার ভার নিতে পারছিলাম না। তারপর সেই মাকড়সা আমাকে কামড়াতে শুরু করলো। তারপর হঠাৎ করে মাকড়সা উধাও হয়ে যেত, আর সেখানেই অপু স্যার। দ্বিতীয় ঘটনা, স্যারের মেসেজগুলো পাওয়ার 7-8 দিন পরে সেই ঘটনায় আমাকে পুরোপুরিভাবে বিভীষিকাময় জীবনে ঠেলে দিয়েছিল। ক্যাম্পাসে আসার পথে বাসে ওঠার পরে সিট খালি না পেয়ে দাঁড়িয়েছিলাম। তখন মধ্যবয়স্ক একজন লোক আমার পাশেই দাঁড়িয়েছিলেন। ভিড়ের মধ্যে আমি কারো হাতের উপস্থিতি আমার শরীরে পেলাম। কিছু সময় পর বুঝতে পারলাম আমার পাশে থাকা লোকটার হাত। উনি আমার কোমরের আশেপাশের স্পর্শকাতর জায়গায় হাত দিচ্ছিলেন। আমি সরে যেতেও পারছিলাম না। এত বেশি যাত্রী ছিল সেদিন যে একটু সরে দাঁড়ানোর উপায় ছিল না। অনেক চেষ্টা করে কোনো মতে ধাক্কাধাক্কি করে মেয়েদের দিকে চলে এসেছিলাম। পুরনো সেই ভয় আবারও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সেদিন। আমার তখন বারবার মনে হচ্ছিল ওই লোকটা শকুনির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার মস্তিষ্ক ক্রমেই শূন্য হয়ে গেছিল।
আমি কতক্ষণ ওভাবে ছিলাম জানি না, তবে আমার একটা ক্লাস সেদিন ছুটে গেছিল। আমার হুঁশ হলো বাস ড্রাইভারের প্রশ্নে, মামুনি নামবা না? সেই কোন সময় থাইক্কা বসে আসো, ডেইলি তো আগেই নাইমা যাও। ওনার মামুনির ডাকে আমার রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম হলো। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। আমি উনার দিকে তাকিয়ে ভাবছিলাম উনিও কি স্যারের মতো কাজ করবেন। ভাবতে ভাবতে নামার জন্য পা বাড়াবো, তখন বুঝতে পারলাম বাসে আমি, ড্রাইভার আর হেল্পার ছাড়া কেউ নেই। জানি না কি হলো, মুহূর্তের মধ্যে বাসের সিট, জানালা সব কিছু বদলে গেল। সব কিছু কীভাবে যেন সেই সিঁড়িঘর হয়ে গেল। মনে হচ্ছিল আমি স্কুলে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নামছি আর স্যার তার ফ্ল্যাটের দরজা খুলে বের হয়ে আসছেন। বাস ড্রাইভার যেখানে বসেছিলেন সেখানে অপু স্যার বসে আছেন। তারপর এমনভাবে দৌড়ে নেমে এলাম যে হোঁচট খেয়ে পড়ে গেলাম ফুটপাতের ওপরে। আমি নিজেকে সামলে নিয়ে আবার দৌড়াতে শুরু করলাম। বাসের হেল্পার পেছন থেকে চিৎকার করে আমাকে ডাকছিল আর বলছিল, আপা ভাড়া দিয়ে গেলেন না যে? আমি মূলত সিঁড়ি ভেবে দৌড়াচ্ছিলাম, তাই কয়েকবার হোঁচট খেয়ে পড়েও গিয়েছিলাম। দুই হাতের তালু, হাতের জায়গায় জায়গায় চামড়া উঠে সাদা চামড়া বের হয়ে গেছিল। পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখ উঠে গিয়েছিল। দুই পায়ের হাঁটুর চামড়াও ছিলে গিয়েছিল। আমি তারপরও আমার গতি কমাতে পারছিলাম না। মনে হচ্ছিল এই বুঝি স্যার আমাকে ধরে ফেলবেন। কখন যে দৌড়াতে দৌড়াতে ক্যাম্পাসে ঢুকে পড়েছি খেয়ালও ছিল না। আমি বারবার পেছনে তাকাচ্ছিলাম আর দৌড়াচ্ছিলাম। ওই সময় আমার সামনে তুহিন পড়ল। ও আমাকে থামাতে চেষ্টা করলো। ওর চোখে মুখে বিস্ময়, ভয় ছিল। আমি কোনো মতে বললাম, তুহিন, স্যার আসছেন, আমাকে ধরে নিয়ে যাবে, উনি আমাকে ছাড়বেন না, কামড় দেওয়ার প্রতিশোধ নেবেন। তুহিন আমার হাত শক্ত করে ধরে জিজ্ঞাসা করল, কোন স্যার আর কিসের কামড়? আমি তখন রাস্তায় পাগলের মতো আচরণ করছিলাম। আশেপাশে মানুষ জড়ো হতে শুরু করছিল। আমি তখনও পেছনে তাকাচ্ছিলাম। দেখলাম দানবের আকৃতির মাকড়সা আমার দিকে ছুটে আসছে। আমি তুহিনের কাছ থেকে হাত ছাড়িয়ে নেওয়ার জন্য অনুরোধ করে বললাম, তুহিন, বিশাল মাকড়সা আসছে, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো প্লিজ। তুহিন আরও শক্ত করে হাত ধরে বলল, কী সব বলতেছো? কোথায় মাকড়সা? তোমার ব্যাগ রাস্তায় পড়ে গিয়েছিল, সেটাই উনি নিয়ে আসছেন। আমার ভেতরে অস্থির হয়ে উঠছিল আগের থেকে 1000 গুণ বেশি। মনে হচ্ছিল সবার সামনে এইবার আমার সত্য, আমার গোপন, আমার লজ্জার কথা প্রকাশ হয়ে যাবে। তুহিন, তুমি জানো না আমি সব বলবো, কিন্তু আমাকে এখন ছেড়ে দাও। সেই সিঁড়িঘর থেকে উনি আমাকে ফলো করছেন। কোন সিঁড়িঘর আর কে ফলো করছে? আমি কথা বলার জন্য তুহিনের দিকে তাকালাম। তুহিনের জায়গায় অপু স্যার দাঁড়িয়ে আছেন, শৌখিনের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসছেন। এক হাত আমার দিকে বাড়িয়ে দিচ্ছিলেন। সেই হাত ক্রমশ মাকড়সার পায়ের মতো বড় হয়ে আমার দিকে এগিয়ে আসছে। অপু স্যার দাঁতগুলো বের করে হেসে বললেন, এখন কোথায় যাবা? বলেছিলাম না আমার কাছ থেকে পালাতে পারবা না? তারপরের ঘটনা আমার মনে নেই, শুধু এটুকুই মনে আছে, আমি হাত ছাড়ানোর জন্য অপু স্যারের হাতে কামড় বসিয়ে দিয়েছিলাম। এতে উনি হাত ছেড়ে দিয়েছিলেন। তখন নাকি আমি চিৎকার করে আমার মস্তিষ্কের বিকৃতকর স্মৃতিগুলো উপড়ে দিয়েছিলাম, কিন্তু বাস্তবে সেখানে তুহিন ছিল। ক্যাম্পাসের শত শত শিক্ষার্থীদের সামনে তার ইমেজ এক পলকেই নেমে গেল অতল গহ্বরে। যে ব্যক্তি আমার এলোমেলো জীবনের ছন্দ ফিরিয়ে আনতে শুরু করেছিল, সেই ব্যক্তির জীবন আমি নরক বানিয়ে দিয়েছিলাম। আমি এতটাই অভিশপ্ত ছিলাম যে একজন মানুষকে, মাত্র একজনকেও আমি আমার কৃষ্ণ গহ্বর থেকে মুক্ত রাখতে পারিনি।
শুনেছিলাম আমার ওই ঘটনার পরে তুহিনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল, এমনকি হল থেকে বের করে দেওয়ার কথাও হয়েছিল। ডিপার্টমেন্টের শিক্ষকদের কাছেও তাকে জবাবদিহি করতে হয়েছিল। সেই হাসি খুশি ছেলেটাও নাকি আমারই কারণে বিষণ্ণতায় ভুগেছিল। আমার শুধু মনে হতো, কিভাবে বোঝাই, সেই দিন তার জায়গায় আমি বর্বর নিকৃষ্ট পশুকে দেখেছিলাম, যার ভয়াল থাবায় এক পলকে আমার আর তুহিনের পৃথিবী উলট পালট হয়ে গেছে সরল কোণের মাপে, যেটা সেই ব্যক্তি চেয়েছিল। আমার আর ওই ক্যাম্পাসে পা দেওয়া হয়নি। রাতে একটা করে ঘুমের ঔষধ না খেলে ঘুম আসে না। আগে তো 3-4 ঘন্টা ঘুম হতো, এখন সেটাও হয় না। তার তৈরি করা মাকড়সা ঠিকই আমার চারপাশে জাল বুনিয়েছিল। সেই জাল ডিঙিয়ে না আমি কখনো বের হয়ে আসতে পারবো, না তুহিনকে নিয়ে আসতে পারবো। মাকড়সাগুলো আকারে আর সংখ্যায় বাড়তে লাগলো। তাদের বোনা জালে দিন দিন আমি আটকে পড়ে যেতে লাগলাম। অমাবস্যার অন্ধকার যেন আমার চক্ষু জুড়ে। এই ঘটনার কয়েক মাস পরে আরেকটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছিল। লেখা ছিল, কামড়ের প্রতিশোধ। কেমন লাগলো? আমার মেসেজ দিয়ে খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়েছিল, তুহিনের কি দোষ ছিল? 5 বছর পরে। জি স্যার, বলুন। তুহিন, তোমার কালকের ছুটি ক্যান্সেল করা হয়েছে। স্যার, কালকে আমার নতুন বাসায় উঠতে হবে। মালামালও চলে এসেছে। আমার এখানে চেনা জানা কেউই নেই যে তাকে দায়িত্ব দিয়ে আসবো। পরশুদিন ছুটি নিও। আমি বাধ্য হয়েই তোমাকে আসতে বলছি। কোনোভাবে ম্যানেজ করে আসো। স্যার, তাহলে 10টার পরে আসি? মালামাল অন্ততপক্ষে কুরিয়ার থেকে এনে রেখেই চলে আসবো। তোমাকে কিন্তু আমি বাসা খুঁজে দিয়েছি বেশ ঝোলাঝুলি করে। উনি বাসা ভাড়া দেবেনই না। আমি নিজের জন্য এত রিকোয়েস্ট কাউকে করিনি তুহিন। বাড়ি খোঁজার জন্য তো আমি বাড়িওয়ালার পায়ে পড়া শুধু বাদ দিয়েছিলাম। তাই তুমি আমার কথা রাখতে বাধ্য এখন। যদি কাল না আসো তাহলে আমি তোমার বাড়িওয়ালাকে নিষেধ করে দেব। এই এক যন্ত্রণা চাকরি করার। স্যার আমাকে এখন রীতিমতো থ্রেট দিচ্ছেন। এতদূর জার্নি করে এসে একটু রেস্ট নেওয়ারও সময় পেলাম না। আজকেও অফিসে যেতে হবে। স্যার, এভাবে একজন মুসাফিরকে আপনি থ্রেট দিচ্ছেন? আমি নিতান্তই বিপদে পড়েছি, আপনিও সেই বিপদের ফায়দা নিচ্ছেন। আগামীকাল অফিসে এমডি আসবেন আমাদের হাল দেখতে। এটা টপ সিক্রেট ইনফরমেশন। এখন তোমার ইচ্ছা। ঠিক আছে স্যার, আমি আসব। এমডি আসবে কখন? 10টার পরেই আসবেন। তুমি যে সুন্দর করে কথা বলতে জানো, তাতে এমডি পটে ক্ষীর হয়ে যাবেন। এটাই হলো মূল ঘটনা। এমডিকে অবশ্য খুশি করতে পারলে আমাদেরই ভালো। বেতন বা বোনাসের অঙ্কটা বাড়বে। মেস ঠিক করেছিলাম এখানে আসার 1 মাস আগে হালিমের মরফত। গতকাল মেসে গিয়ে শুনি অন্য একজন নিয়ে নিয়েছে। তাহলে আমার অগ্রিম টাকাটা ফেরত দিয়ে দিক, কিন্তু ম্যানেজার সেটাও ফেরত দিলে না। সরাসরি বলছেন টাকা নাকি তিনি পাননি। অফিসের পিয়ন হালিমকে এ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে 32টা দাঁত বের করে বললেন, ওই ম্যানেজার ব্যাটার জাতিই খারাপ। কালকেই আমি যাইয়া ওরে টাইট দিয়ে আসুম। আপনি ওইখানে থাকতে পারবেন। পরে অবশ্য আমিই না করে দিয়েছি। যে ব্যক্তি আমি আসার আগেই টাকা মেরে দিয়েছে, সেই ব্যক্তি আমি থাকা অবস্থায় আমার টাকা পয়সা জিনিসপত্র যে মেরে দিবে না, এইটার কোনো নিশ্চয়তা নেই। তাই আমার বসই শেষ ভরসা। সম্পর্কে উনি আমার ইউনিভার্সিটির সিনিয়র ছিলেন। এই সম্পর্কে জোরে দুটো কাজ হলো, একটা ভালো চাকরি, আর 2 থাকার নিরাপদ স্থান। তবে সমস্যা হলো নিজের হাতে রান্না করে খেতে হবে, যা অতি উৎকৃষ্ট মানের অখাদ্য ছাড়া কিছু না। মালামাল যখন রেখে এলাম তখন বাড়ির মূল ভবন দেখে অনেকটা ভয় পেলাম। আরও বেশি ভয় পেলাম পুরো বাড়ির এরিয়া দেখে।
ঝকঝকে রৌদ্র উজ্জ্বল একটা দিন, কিন্তু বাড়ির প্রাঙ্গণে আধো ঘুমে ব্যস্ত। অতিরিক্ত গাছপালা থাকার কারণেই বাড়ির প্রাঙ্গণে, এমনকি বাড়ির ছাদেও তেমন রোদ আসে না। আমার ঘরটা ছাদেরই এক পাশে, একটা বড় ঘর, সাথে বাথরুম আর রান্নাঘর। পরিষ্কার করা হয়েছে গতকাল বা আজকে ভোরে, কারণ এখনও মেঝে ভেজা। তবে এই ঘরে যে বহুদিন কোনো ভাড়াটিয়া আসেনি সেটা স্পষ্ট। এই বাড়িতে কিভাবে থাকবো এটা ভাবতে ভাবতে সেদিন অফিসের কাজ করলাম। এমডি সাহেবের ছায়াও আসলো না, শুধু শুধু আমার ছুটিটা গেল। সাইফুল ভাই ওরফে আমার বস আমাকে বাড়ির কিছু দিক নির্দেশনা দিয়ে দিলেন। তার মধ্যে প্রথমটা ছিল, ভুলেও ওই বাড়ির নিচতলায় উকিঝুঁকি মারা যাবে না। আমি কি বাচ্চা নাকি না টিনেজ যে বাড়িওয়ালার বাসায় উকিঝুঁকি মারতে যাব? দ্বিতীয়টা, বাড়ির কোনো গাছের ফল ছিঁড়া যাবে না। তৃতীয়টা, লম্ফঝম্প কম করবা আর গার্লফ্রেন্ডকে আনা যাবে না। বিয়ে করে বউ আনতে পারো, বাট অন্য কোনো মেয়ে ছেলে নয়। তুহিন তখন তার বসকে বলল, স্যার আপনি কি পাগল? আমার গার্লফ্রেন্ড এখানে আসবে কোথা থেকে? ও ঢাকায় পড়াশোনা করে। স্যার আমার ঘাড়ে হাত রেখে তখন বলল, তোমার গার্লফ্রেন্ড তো আর ইউরোপে থাকে না, থাকে ঢাকায়। ব্যাপারটা বুঝে নাও। আর আমি তো সিঙ্গেল মানুষ না যে বুঝবো না। আমার জন্য কয়েক সপ্তাহ পর পর এসে ঘুরে ফিরে যায়। ওই বাড়ির মালিক কিন্তু হাই স্কুলের হেডমাস্টারের মতো। ডিসিপ্লিন তাদের প্রথম ও শেষ কথা। মনে হচ্ছে এখানে চাকরির সময়টা মরুভূমিতেই কাটবে। সে যাই হোক, তখন মনে পড়ল আমি সারাদিন আমার রমণীকে কল বা মেসেজ তো দেওয়া হয়নি। আজকের মতো হোটেল থেকে খাবার কিনে বাসায় ফেরার পথে রমণীকে কল দিলাম। কয়েকবার রিং বাজার পরে তিনি মেসেজ করে বললেন, তুমি থাকো তোমার চাকরি নিয়ে, আমাকে ফোন দিবা না। এই নারীকে আমি কিভাবে বুঝাই আমি কোথায় এসে পড়েছি? মফস্বল হলেও এখানে ভাড়া বাড়ি আর মেস বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর। অচেনা একটা জায়গা, আসার পরে যে হাজার খানেক কাজ। এই রমণী কি সেটা বুঝবে না? আমি তাকে জীবনানন্দের একটা কবিতা রেকর্ড করে পাঠালাম। আমি 200% শিওর যে এই রেকর্ড শোনার পরে আমার রমণী বাধ্য হবে আমাকে কল ব্যাক করতে। জীবনানন্দের বিখ্যাত সেই বনলতা সেন কবিতা কোন প্রেমিকা উপেক্ষা করতে পারে? 10-12 মিনিট পরে তিশার নাম্বার থেকে কল আসলো। আমি কিছু না বলে ফোন কানে ধরলাম। তিশা বলল, তুহিন তুমি এমন কেন? তিশা, তুমি এত দূরে কেন বলো তো? কাছে হলে কি করতে? তোমার বুকে মাথা রেখে ক্লান্তি দূর করতাম। তিশা মনে মনে লজ্জা পেয়েছে। মেয়েটা অসম্ভব রকমের সুন্দর। যখন লজ্জা পায় তখন ফর্সা গা লাল হয়ে যায়। রোকেয়ার অবশ্য এমন হতো না। তামাটে বর্ণের হওয়ায় তার লজ্জা গালে প্রকাশ পেত না। কথা বলতে বলতে ছাদে কোন সময় এলাম বুঝতেও পারিনি। ছাদে সোডিয়াম লাইট জ্বালানো। পরিষ্কার পরিচ্ছন্নতা এই বাড়ির প্রধান বৈশিষ্ট্য। ঝিঝি পোকার ডাক ছাড়া কোনো শব্দ কানে আসছে না। হঠাৎ একদল কুকুর চেঁচামেচি শুরু করে, আবার থেমে যায়। এ বাড়িতে মাত্র 2 জন বাস করে। বৃদ্ধ দম্পতি, ছেলে মেয়ে সবাই কাজের জন্য দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বাসা ভাড়া না দেওয়ার মূল কারণ হচ্ছে, একবার এক ভাড়াটে নাকি মদ খেয়ে বিশাল ঝামেলা করেছিল। পরে বাড়িতে পুলিশও এসেছিল। আমি যখন বাড়ির ছাদ আর ঘরের চাবি নেওয়ার জন্য তাদের দ্বারস্থ হলাম, তখন বৃদ্ধা দরজা খুলেছিলেন, তাও পুরোপুরি না। যতটুকু খুললে একজন মানুষকে হাত বাড়িয়ে 2টো চাবি দেওয়া যায়, ঠিক ততটুকু। একবার ভেতরে আসতেও বললেন না। আমার আম্মাও তো ভাড়াটিয়াদের ঘরে বসিয়ে নাস্তা পানিও দেন। যাই হোক, বিপদের সময় ঠাঁই পেয়েছি, তাই কম কোথায়। তিশার সাথে কথা বলা শেষ করে সিগারেট ধরালাম। সিগারেটের ধোঁয়ায় পুরনো অতীতটা কাটানোর চেষ্টা আর কি। একটা ঘটনা ছোট্ট নাকি বিশাল আমার মস্তিষ্ক সেটা ধরতে পারে না।
রোকেয়া পাগলের মতো দৌড়ে ক্যাম্পাসের দিকে আসছে, আবার পেছনে তাকাচ্ছে আর দৌড়াচ্ছে। তার হাত পা কেটে রক্তাক্ত অবস্থা। আমি তাকে এভাবে আসতে দেখে ভড়কে গেলাম। তাকে শান্ত করার চেষ্টা করলাম, সেও শান্ত হচ্ছিল, কিন্তু হঠাৎ করে কি যেন হয়ে গেল তার। আমাকে হাবিজাবি এক নাগাড়ে বলতে শুরু করলো, যার কোনো কুল বা কিনারা ছিল না। প্রচণ্ড চুপচাপ স্বভাবের মেয়ের মধ্যে ঝড় উঠেছিল সেদিন। কে জানতো? আমার কিছু প্রশ্ন রয়ে গেছে, উত্তরের জন্য তাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। জলজ্যান্ত একটা মানুষ কিভাবে উধাও হয়ে গেল? তার পরিবারের নাগাল তো পেলামই না। ওর তেমন ক্লোজ ফ্রেন্ডও ছিল না। তার সাথে আমার শেষ দেখা ছিল ওই সেই দিন, ঘটনার দিন। সে আমার দিকে ঘৃণার চোখে তাকিয়েছিল। কি এমন করেছিলাম যে তার চোখে আমার জন্য ঘৃণা জন্মেছিল? একটা মানুষ কোনো কিছু না বলে এভাবে চলে যেতে পারে না। নিকোটিনের ধোঁয়ার মতো সেও বাতাসে বিলীন হয়ে গেছে, যেন এই মানুষটা কোনোদিনও ছিলও না। তার ছবিগুলো এখনও ফোনের টপ সিক্রেট জায়গায় পড়ে আছে, কিন্তু সে নেই। তিশার নাম্বার থেকে ফোন আসলো। আমি রিসিভ করে বললাম, তোমাকে খুব মিস করছি। মনে হলো মিথ্যা বললাম নিজের সাথেই। আমি মিস করছি, কিন্তু তিশাকে না, অন্য কাউকে। এমন কাউকে যার চোখে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই। মাঝে মাঝে স্বপ্নে দেখি সে দূরে সাদা কালো ঘাসের বুকে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে যাওয়ার আগেই সে হাওয়াতে মিশে যায়। আমি স্বপ্নেও তাকে ছুঁতে পারি না, যেমনটা বাস্তবেও পারিনি। কয়েকদিন যাবৎ বেশ উদ্ভট একটা ঘটনা ঘটছে আমার সাথে। আমি যখন ঘুমিয়ে থাকি তখন জানালার ধারে কেউ দাঁড়িয়ে আছে এমন মনে হয়। চাইলেও চোখ খুলে দেখতে পারি না। প্রচণ্ড গরমের জন্যই জানালা খুলে ঘুমাতে বাধ্য হই। আজকে শক্ত করে জানালা আটকে সিলিং ফ্যান আর চার্জার ফ্যান ছেড়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করেছিলাম। তখন ছাদে কারো হাঁটার শব্দ পেলাম, তবে ভয় লাগছে একেবারেই কম। আয়তাল কুরসি পরে শরীর বন্ধক দিলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হয়তো বা আশপাশ দিয়ে ঘোরাঘুরি করবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। রোকেয়া কথাগুলো এমনভাবে বলতো যেন সে নিজেই ভূত শ্রেণীর কেউ। অবশ্য সেও তো মাঝে মাঝে এমনভাবে বসে বা দাঁড়িয়ে থাকতো যে তাকে ওই শ্রেণীরই মনে হতো। হঠাৎ হঠাৎ একেবারে চুপ হয়ে যেত, নিজে থেকে কোনো দিন বেশি কথা বলতো না। আর তখন তো একেবারেই। কাঁথা ফেলে দিয়ে ইয়ারফোন কানে নিয়ে গান শোনার চেষ্টা করলাম, কিন্তু মন বসলো না। তিশাকে ফোন দিলাম। ও দ্বিতীয়বার রিং বাজার পরে রিসিভ করলো। ঘুম জড়ানো কণ্ঠে বলল, তুহিন, এত রাতে? ঘুম আসছিল না। তুমি আমাকে মিস করছো তাই না? হ্যাঁ, অনেক বেশি। শোনো তুহিন। বলো, শুনছি আমি। বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছেন। তুমি কবে নাগাদ আসতে পারবে? আমার সামনে শুক্রবারে একটা ছুটি আছে। তাহলে তুমি সরাসরি আমাদের বাসায় আসো দুপুরে। বাবা তোমাকে দুপুরে আমাদের সাথে খেতে বলেছে। তিশা আমার এই ডাক খুব পছন্দ করে। প্রত্যেক মেয়েই চার তার বিশেষ মানুষ তাকে বিশেষ নামে ডাকুক। বলো। আম্মু কি আচার পাঠিয়েছে? হ্যাঁ, এত আচার দিয়ে কি করব? আমি একা খেতে পারবো না, সবাইকে নিয়ে খাবো। আর বলবো আমার হবু শাশুড়ির হাতের আচার। রোকেয়াও খুব পছন্দ করত। ওহ শিট, কি করে বসলাম। তারপর কয়েক সেকেন্ডের নীরবতা পালনের পরে তিশা বলল, আমি ভাবলাম তুমি আমাকে মিস করছো তাই ফোন দিয়েছ। আসলে তুমি তোমার এক্সকে মিস করতেছিলে। না, আমি তাকে মিস করছি না। আমি কথার বৃষ্টি কথা বলে ফেলেছি। তুহিন, একটা কথা বলবে? বলো। তুমি বললে হাজারটা বলবো, কৃপণতা আমার ধর্ম না। তুমি এখনও রোকেয়াকে ভুলতে পারোনি তাই না? আসলে মনে রেখেছি ওই একটা ঘটনার জন্য। ওই ঘটনার জন্য তোমার তাকে ভুলে যাওয়া উচিত। ওর জন্য তোমাকে কত বিপদের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ঠিক বলেছ। বেঈমান আর ধোঁকাবাজ একটা মেয়েকে মনে না রাখাই বেটার।
তুমি কি আমাকে ওর জায়গায় বসাতে পারবে না? তিশার প্রশ্নে অভিমান। আমার দিক থেকে উত্তর না পেয়ে তিশা বলল, তুমি কিন্তু আমার প্রথম ভালোবাসা তুহিন। তুমি প্রচণ্ড ভালো না বাসলেও আমি ভালোবাসি। তুহিন বলল, তুমি আমার পুরো পৃথিবীটা জুড়ে তিশা। রোকেয়া তো কবেই আউট হয়ে গেছে। তারপর জীবনে সেরা উদ্ভট ঘটনার সম্মুখীন হলাম। কেউ একজন পুরো ছাদ জুড়ে খিলখিল করে হাসছে আর দৌড়াতে শুরু করলো। বুঝলাম না এ কাজ কি কেউ সত্যি করছে নাকি আমার অলস মস্তিষ্কের বানানো কিছু। হতেও পারে। একদিন তো মনে হলো রোকেয়া আমার পাশে বসে আছে। তার চিরাচরিত ভঙ্গিতে আমি বাস্তব মনে করে স্পর্শ করতে যাব, তখনই সে উধাও হয়ে গেল। যেমনটা আগে তাকে স্পর্শ করতে গেলে সরে যেত। এদিক থেকে তিশা অন্যরকম। আয়তাল কুরসি পরে ঘুমানোর চেষ্টা করলাম। ভূতের ভয় লাগছে না, লাগছে বাড়িওয়ালার কথার। উনি আমাকে দোষারোপ না করে বসেন। রায়হানের নাম্বার থেকে ফোন আসা দেখে অফিস থেকে বের হয়ে এক কানাগলিতে এলাম। এতক্ষণে অবশ্য ফোন কেটে গেছে। ফোন ব্যাক করলাম। রায়হান কুশল বিনিময়ের ধার না ধরে সরাসরি প্রসঙ্গে আসলো। ভাই খুঁজা পাইছি, ঠিকানা বলো। ভাই আগে পেমেন্ট, আমি গরিব মানুষ, এইসব কইরাই খাই। রায়হান, তোমার টাকা আমি কখনো মায়রা খাইছি? ভাই আমার আপন রক্তের ভাই আমারে ধোকা দিয়ে সব সম্পত্তি নিয়ে গেছে, আর সেইখানে তো আপনি আপন ভাই না। এই হলো রায়হানের সমস্যা। কিছু হলেই তার ভাইয়ের কর্মকাণ্ড টেনে নিয়ে আসবে। তোমার বিকাশ নাম্বারে কত টাকা পাঠাবো বলো? আপনি 2খানা বড় বড় নোট পাঠান। ফোন কেটে দিয়ে বিকাশ করে আবার ফোন দিলাম। এবার রায়হানের কথার ধরন পাল্টে গেল। ভাই, আপনার জন্য আমি দোনোরই ঠিকানা নম্বর জোগাড় করছি, কিন্তু আপনি এদের নিয়ে কি করবেন? ঠিকানা বলো। রায়হানের কাছ থেকে ঠিকানা নিয়ে অফিসে ফিরে আসলাম। অফিস ছুটির পরে আমার স্যার এবং ভার্সিটির সিনিয়রের সাথে বাসায় ফিরছিলাম। যদি ওনার ঠিকানা আমার ঠিকানার বিপরীতে, না কেন আমার সাথেই সঙ্গী হলেন? তুমি এখানে কেন এসেছো তুহিন? চাকরি করতে, স্বাভাবিকভাবেই বললাম। তিশার সাথে আমার কথা হয়েছে। ও বলল, এই চাকরির থেকেও ভালো ভালো চাকরি হয়েছিল তোমার, সেগুলো রেখে কেন এই মফস্বলে এলে? গোলকধাঁধা গল্পটির প্রথম পর্ব এখানেই শেষ। দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।